নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলোচনা করব যে স্ট্রোক কী এবং এর এফেক্ট কী হয়, কী কারণে এটা হয় এবং এর সময়ের টাইম পিরিয়ডের সঙ্গে স্ট্রোকের কী সম্পর্ক, কত তাড়াতাড়ি হসপিটালে রিচ করলে বা স্ট্রোক রেডি হসপিটালে পৌঁছাতে পারলে, যেখানে স্ট্রোকের চিকিৎসা ভালো হয় বা করা হয় এমন হসপিটালে গেলে কত তাড়াতাড়ি এটা রিকভারি হয় এবং এর রিকভারি কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, কী শর্তের উপর ডিপেন্ড করে, সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব খুব সহজ সরল ভাষায়। যে ব্রেন স্ট্রোক, দেখুন, স্ট্রোক মানে ধাক্কা বা ব্লো। আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনাকে ধাক্কা মারলাম, সেটা হচ্ছে একটা স্ট্রোক করলাম। স্ট্রোক দেখবেন ক্রিকেটের পরিভাষায় বলকে ব্যাট দিয়ে মারাকে বলা হয় স্ট্রোক। তো স্ট্রোক হচ্ছে আমাদের শরীরে এই যে রক্ত সংবাহিত হয় বিভিন্ন শিরা, উপশিরা, ধমনির মাধ্যমে, আর্টারির মাধ্যমে, সেই আর্টারিতে কিন্তু রক্ত চলাচলের জন্য আমাদের জন্মগত একটা পরিমাপ আছে 120/80। এই যে নর্মাল ব্লাড প্রেশার, এটার কিন্তু আমাদের পাইপলাইন, শরীরে যে রক্ত সংবাহিত হয় তার পাইপলাইনের ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি যদি বাড়তে শুরু করে, রক্তের চাপ, ব্লাড প্রেশার কাকে বলে? ব্লাড প্রেশার হচ্ছে রক্তের ফ্লো ধমনী বা শিরার ল্যাটারাল ওয়ালে যে চাপ দেয়, সেই চাপটাকেই পরিমাপ করা হয় ব্লাড প্রেশার হিসাবে। তা হাই প্রেশার দীর্ঘদিন যদি আনকন্ট্রোলড, আনট্রিটেড, কোনো চিকিৎসা করা হয় না, অনেকে আছে খুব গোয়ার লোক, যদি তাদের বলা হয় ওষুধ খেতে, তারা ওই এক পাতা কিনবে, 10টা ওষুধ দিয়ে সারা জীবন চালাবার চেষ্টা করবে বা করবে না। কিছু লোকের সামর্থ্য নেই, কিন্তু তার তো বিকল্প ব্যবস্থা আছে। বিভিন্ন চ্যারিটেবল প্রতিষ্ঠান, সরকারি হাসপাতালে গেলে কিন্তু প্রেশার, সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, মানসিক রোগের ওষুধ, যেগুলো লং টার্ম খেতে হয়, সারা জীবন প্রায় খেতে হয়, এই সমস্ত ওষুধগুলো কিন্তু বিনা পয়সায় সরকার সাপ্লাই দেয়, বা দাতব্য চিকিৎসালয়গুলো যারা চালায়, পরিচালন সমিতি, সমাজসেবী বৃন্দ, তারা কিন্তু সাপ্লাই দেয়। অতএব ওষুধ যে পাওয়া যাবে না, ওষুধ যে আমরা খেতে পারবো না, এমনটি কিন্তু নয়। একটু চেষ্টা চরিত্র খোঁজ খবর নিলে কিন্তু এরকম বহু অর্গানাইজেশন আছে যারা মানুষকে বাঁচাবার জন্য এগিয়ে আসে। তো স্ট্রোক দেখুন, হাই প্রেশার অন্যতম কারণ, প্রধান কারণ, এবং সারা পৃথিবীতে আপনারা শুনলে অবাক হবেন 26% পপুলেশন সারা ওয়ার্ল্ডে, এবং তার সঙ্গে আমাদের দেশেও 26%, মানে 26% মানে 1/4, 4জন পুরুষের মধ্যে একজনের হয়। মহিলাদের ক্ষেত্রে স্ট্রোকের চান্স বা হাই প্রেশারের চান্স বা তা হাই প্রেশার রিলেটেড যে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা রেটিনাল হেমারেজ, রক্তক্ষরণ হয় চোখের মধ্যে, বা স্ট্রোক বা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশান, কার্ডিয়াক স্ট্রোক, বুকে স্ট্রোক, আর ব্রেন স্ট্রোক, মাথায় স্ট্রোক, এই সমস্ত জিনিসগুলো, বা LVH, দীর্ঘদিন অবহেলিত থেকে থেকে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কারণ লেফট ভেন্ট্রিকুলকে অনেকটা পেরিফেরাল রেজিস্ট্যান্স বা বাধার সম্মুখীন হয়ে তাকে পাম্প করতে হয়, তার জন্য তার অ্যাক্টিভিটি, মাসেল ফুলে যায়, মোটা হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। দেখবেন যারা এক্সারসাইজ ম্যান, যারা ব্যায়াম করে, তাদের মাসেলগুলো সব প্রমিনেন্ট হয়ে যায়, তাদের মাসেল বেশি রক্ত খায় সাধারণের তুলনায়, সেই জন্য রক্তে যদি একটু টান পড়ে তাহলে সেই মাসেলগুলো ইনফেকশন হবে বা আস্তে আস্তে শুকিয়ে যাবে ফাইব্রোসিস হয়ে। সেই জন্য আমরা যেটা করব, যে স্ট্রোককে প্রিভেনশন করাটাই মূল উদ্দেশ্য হবে আমাদের। সারা পৃথিবীতে যেটা বলছিলাম 26%-এর মতো মানুষ এই হাইপার টেনশনে ভোগেন, এবং 1.13 বিলিয়ন এক মানুষ এই প্রেশারের রোগে ভুগছেন প্ল্যানেটে, পৃথিবীতে। তার মধ্যে 2/3 বাস করে লো এবং মিডল ইনকাম গ্রুপের কান্ট্রিগুলোতে বাস করে, এবং একজনের সঙ্গে 4টে পুরুষের মধ্যে একজনের হয় স্ট্রোক, এবং 5টা ফিমেলের মধ্যে একজনের থাকে হচ্ছে হাইপার টেনশন। এইগুলো আমাদের মনে রাখতে হবে যদি আমরা ট্রিটমেন্ট না করাই। তবে এবার যদি আমরা ট্রিটমেন্ট করাই তাহলে কিন্তু এই প্রিভ্যালেন্সটা অনেক কমে যায়, অনেক কন্ট্রোলে থাকে। এবং সারা পৃথিবীতে যদি সার্ভে করা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটা সার্ভে বলছে আফ্রিকান রিজনে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাইপারটেনসিভ বা স্ট্রোক প্রবণ মানুষ বাস করেন আফ্রিকা উপমহাদেশে, এবং লোয়েস্ট বাস করেন আমেরিকায়। 27% বাস করেন আফ্রিকান রিজনে এবং 18% বাস করেন আমেরিকান রিজনে, এই হাইপারটেনসিভ পেশেন্টরা।
দেখুন, আবার কিছু কিছু দেশ আছে তাদের মানুষরা, তাদের লাইফস্টাইল, তাদের খাদ্য খাদক অনেকটা হচ্ছে স্ট্রোকের বিপক্ষে যায়, স্ট্রোক করতে দেয় না, লোয়েস্ট বিপি থাকে। তাদের মধ্যে যেমন 2015 সালের রিপোর্ট অনুযায়ী সাউথ কোরিয়া ফার্স্ট, ইউএসএ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেকেন্ড, কানাডা, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশ কিন্তু আছে। বিশেষ করে চায়না, এরা কিন্তু প্রেশারগুলোকে ঠিকঠাক কন্ট্রোলে রাখে, যার ফলে স্ট্রোকের যে আউটকাম, প্যারালাইসিস হওয়া বা প্যারালাইসিস হয়ে বিছানায় বেড রিডেন থাকা, এগুলো কিন্তু এদের সমস্ত দেশে কম। এবং দেখা গেছে যে কালো লোকদের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক ডিজিজ বা প্রেশার, এগুলো সবসময় হোয়াইট পপুলেশনের চেয়ে বেশি হয়। এবং এই হাইপার টেনশন, ডায়াবেটিস, এই সমস্ত রোগগুলো কিন্তু ক্রমশ আমাদের গ্রাস করে ফেলছে অ্যাজ এ নন কমিউনিকেবল এপিডেমিক হিসাবে, স্লো এপিডেমিক হিসাবে এগুলো কিন্তু আমাদেরকে গ্রাস করে ফেলছে। দেখুন, 16ই এপ্রিল 2020-তে একটা সমীক্ষায় দেখা গেছে যে 80% স্ট্রোক হচ্ছে ইসচেমিক স্ট্রোক, মানে ব্লকেজ হয়, আর্টারি ব্লকেজ হয়। আর্টারি ব্লকেজের কিন্তু অনেকগুলো আমাদের কারণ আছে। এই ব্লকেজ স্পিড কেন হয়, সেই ব্লকেজটাকে যে আমরা রুখতে পারবো। 80% স্ট্রোকের কারণ তাহলে হচ্ছে আমাদের ব্লকেজ। 80% স্ট্রোকের কারণ হচ্ছে কিন্তু ব্লকেজ। কি ব্লকেজ? আর্টারিয়াল ব্লকেজ। সেই জন্য আমাদের সাবধান হতে হবে এবং অ্যান্টি ব্লকেজ যারা খাদ্য খাদক লাইফস্টাইল, সেটা আমি পরে বলছি, সেগুলো মেনে চলতে হবে। এবং বাকি 20% কারণের মধ্যে হচ্ছে ব্লিডিং, মাথার মধ্যে। ধরুন ওই যে কথাটা বলছিলাম, আমাদের রক্তনালীগুলো সইতে পারে 120/80 প্রেশারের ফ্লুইড বা রক্ত যদি আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস হয়, কিন্তু তার বেশি যদি হয় তখন হতে পারে কি রাপচার, ছিঁড়ে যায়। একে অ্যানিউরিজম হয়, প্রথমে অ্যানিউরিজম রাপচার করে, সেই ব্লিডিং বা আর্টারিওলসগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে রক্তপাত হয়। ভালো ভালো বন্ধ হলে ঠিক আছে। রাপচার অফ ভেসেল বা লিকিং হতে পারে, অ্যানিউরিজম লিকিং হতে পারে, রক্ত নালীর ফুটো ফুটো করে ফোটা ফোটা করে রক্তপাত হতে হতে একটা হিমাটোমা বা কম্প্রেশন হিমাটোমা তৈরি করতে পারে মাথায়। আর 3 নম্বর স্ট্রোক হচ্ছে মিনি স্ট্রোক, যাকে বলা হয় ট্রান্সিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। এটা হচ্ছে একটা ওয়ার্নিং স্ট্রোক। এটা কিন্তু সাময়িকভাবে হয়তো হাফ সেকেন্ড, 1 সেকেন্ড আমাদের সেন্স থাকলো না, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, এইগুলো কিন্তু মিনি স্ট্রোক হয়। TIA, ট্রান্সিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, এটা কিন্তু ওয়ার্নিং সিগন্যাল। 3 মাসের মধ্যে কিন্তু বড় আকারের স্ট্রোক হতে পারে যদি আমরা এই ওয়ার্নিং সিগন্যালকে ফলো না করি। তাহলে আমাদের 3 রকম স্ট্রোক হলো। একটা হচ্ছে কমন 80% যেটা হয়, সেটা হচ্ছে থ্রম্বোএমবোলিক স্ট্রোক বা ইসচেমিক স্ট্রোক। এটা আর্টারিয়াল ব্লকেজ থেকে হয়। আর একটা আর্টারি ছিঁড়ে যায় বা আর্টারি ফুটো হয়ে টপ টপ করে রক্ত মাথার মধ্যে জমে, সেটা হচ্ছে ব্লিডিং, হেমারেজিক স্ট্রোক। আর একটা হচ্ছে ট্রান্সিয়েন্ট ইসচেমিক স্ট্রোক, যার সাইন সিমটমস হাফ মিনিট 2 মিনিট অবধি থাকতে পারে, আবার সেটা কমপ্লিটলি রিভার্স হয়। কিন্তু এটা হচ্ছে একটা ওয়ার্নিং সিগন্যাল, ওয়ার্নিং স্ট্রোক। এটাকে থাকলে আমাদের সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করতে হবে বা MRI ব্রেন করতে হবে। এই দুটো পরীক্ষার কথা মনে রাখবেন, এগুলো করতে হবে। আর যদি এই মাথার মধ্যে কোনো রকম হেমারেজিকের কোনো রকম কথা শোনেন, তাহলে আমরা ডেইলি যে ওষুধটা খাই সেটা কিন্তু এই অ্যাসপিরিন জাতীয়, ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ খেলে সেটা কিন্তু আমরা খাবো না। অতএব এটা মনে রাখবেন, স্ট্রোক লেভেলের বিপি কত? 120/80। এই 180/120 এটা হচ্ছে কিন্তু স্ট্রোক লেভেলের ব্লাড প্রেশার। এটা হলে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের স্ট্রোক আসন্ন, হাইপারটেনসিভ ক্রাইসিস হয়েছে, হসপিটালমুখী হই বা রেস্ট নিয়ে ওষুধ খেয়ে হসপিটালমুখী হই। দেখুন, 120/80 কিন্তু খুব ডেঞ্জারাস হাইপারটেনসিভ ক্রাইসিস বলে। এখন বিপি সঙ্গে সঙ্গে কন্ট্রোল না করতে পারলে কিন্তু আমাদের খুবই বিপদ। এরম যদি কারো ঘরে হয়ে যায় যে এত প্রেশার উঠে গেছে, তাহলে কিন্তু স্ট্রোক আসন্ন। তখন আমাদের হাতের কাছে যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলে ডেপিন বা নিফিডিপিন এই টাইপের ওষুধ থাকে, তাহলে আমরা ফুটো করে জিভের নিচে দিলে 5 মিনিটের মধ্যে বিপি কন্ট্রোল হবে। বা যদি কারো কাছে পাশের বাড়ির লোক বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কারো কাছে থাকে যে সরবিটেট এই জাতীয় ওষুধ যদি আমরা জিভের নিচে দিই, তাহলে কিন্তু আমরা হুট করে প্রেশারটাকে কমাতে পারবো। এই হাইপারটেনসিভ এমার্জেন্সিতে এটা আমরা করতেই পারি। কারণ প্রেশার না কমালে স্ট্রোক হবে, মাথার মধ্যে শিরা, উপশিরা ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে হবে কি, ছিঁড়ে গেলে আমাদের শরীরের ক্ষতি হবে। আর কি দেখুন,
যে এজ আমাদের কি করে রিকভারি হবে, এজ এফেক্ট দ্য স্ট্রোক রিকভারি। আমাদের এজ কিন্তু বিরাট একটা ফ্যাক্টর যেটা আমরা স্ট্রোকের আউটকামটাকে বোঝায়। স্ট্রোক দেখুন কীরকম এজ, এজ হচ্ছে নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরস। এজ কখনো আমরা মডিফাই করতে পারি না। যেমন সল্ট ইনটেককে আমরা মডিফাই করতে পারি, স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট ইনটেক এটাকে আমরা মডিফাই করতে পারি, ওয়েট রিডাকশন করতে পারি, সুগারকে কন্ট্রোল করতে পারি, প্রেশারকে কন্ট্রোল করতে পারি, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, হাইপার ডিসলিপিডিমিয়াকে কন্ট্রোল করতে পারি, এক্সারসাইজ করে ওজন ঝরাতে পারি, বডির কার্ডিওপালমোনারি ইন্ডেক্সকে ভালো রাখতে পারি, ইনসুলিন সেন্সিটিভিটিকে এক্সারসাইজের মাধ্যমে বাড়াতে পারি, যোগা মেডিটেশন প্রাণায়াম করে শরীরকে ভালো রাখতে পারি, ফিটনেস রাখতে পারি, ক্যান্সারের চান্সও কমাতে পারি, আরওএস এই যে অক্সিডেটিভ ডিস্ট্রেস হয়ে যে সেলুলার ড্যামেজ হয় তাকে আমরা অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে কমাতে পারি। এই সমস্তগুলো কিন্তু মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরস, কিন্তু আমরা পারি না যেটা এজকে কমাতে। এজ একবার হয়ে গেলে সেটাকে কিন্তু কমানো যায় না, সেই জন্য আমরা এটা খেয়াল রাখবো। এফেক্ট স্ট্রোক রিকভারির মধ্যে এজ একটা ফ্যাক্টর, যে আমরা মর্টালিটি রেট বেড়ে যায় এজের সঙ্গে সঙ্গে, মরবিডিটি রেট মানে মর্টালিটি মানে মৃত্যুর হার বাড়ে, মরবিডিটি মানে অসুস্থতার হার, ভোগান্তির শেষ থাকে না, আর পোর ফাংশন অফ রিকভারি ভালো মতো রিকভার হয় না, যেটা ইয়ং এজে স্ট্রোক হলে হয়। এর মধ্যে একটা খুব সুন্দর কথা আছে, 45 বছর অবধি মোটামুটি স্ট্রোকের চান্স কম, যদি না কোভিড স্ট্রোক হয়। হ্যাঁ, 45-এর পর থেকে প্রতি দশকে 20% করে বেড়ে যায়, এবং 65 বছরের পর প্রায় 70% চান্স বাড়ে স্ট্রোকের। আমরা তাহলে একটা এল্ডার ডিজিজ স্ট্রোক ডিসএবিলিটি লিমিটেশন আমাদের করতে হবে। যাদের একবার স্ট্রোক হয়ে হেমিপ্যারেসিস বা হেমিপ্লাজিয়া হয় তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে, তাদের ফিজিওথেরাপি করতে হবে। এটা একটা মাল্টিমডাল ট্রিটমেন্ট পলিসি। আর্লি অ্যাম্বুলেশন করতে হবে, করে আমরা সুস্থ জীবনে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জন্য স্ট্রোকটা হচ্ছে আমাদের কাছে একটা অভিশাপ যাতে না হয়। স্ট্রোক হতেই পারে, কিন্তু গুড লাইফস্টাইল দিয়ে পরবর্তী ফেজে আমরা কভার করে এটাকে ঠিক করতে পারি। এবার দেখুন আরও কিছু কিছু মেন্টাল ডিজিজ আছে যার জন্য আমরা স্ট্রোককে ইনভাইট করি। মনে রাখবেন মেন্টাল ডিজিজ কি, ব্রেন যদি হেলদি না থাকে, মেন্টাল থিঙ্কিং যদি বেশি না থাকে তাহলে খুব বিপদ। অ্যাংজাইটি হলে স্ট্রোকের রিস্ক বেড়ে যায়। যারা অ্যাংজাইটি নিউরোসিসে ভোগেন, যারা অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, স্ট্রেইন, ইমোশন এগুলো যাতে যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি একটা রিস্ক ফ্যাক্টর। স্ট্রোক কিন্তু আসন্ন। এই জন্য অ্যাংজাইটিকে কমাতে হবে। ডিপ্রেশন থাকলে ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খেতে হবে, বা মেন্টাল এক্সারসাইজ, মেন্টাল রিল্যাক্সেশন করতে হবে। আর স্ট্রোক কিন্তু লাইফ এক্সপেক্টেন্সিকে কমিয়ে দেয়। একবার স্ট্রোক হওয়ার পর কিন্তু মাল্টিপল, যদি আমরা মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরগুলোকে মডিফাই না করতে পারি তাহলে কিন্তু বারবার স্ট্রোক হবে। এই জন্য আমরা আর কতগুলো খাদ্যকে আমাদের অ্যাভয়েড করতে হবে। ট্রান্স ফ্যাটকে অ্যাভয়েড করতে হবে, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করতে হবে, ফাস্ট ফুডকে অ্যাভয়েড করতে হবে, স্যাচুরেটেড ফ্যাটকে, ট্রান্স ফ্যাট যেটা বলছিলাম, তেল, ঘি, চর্বি, মাখন, বাদাম এগুলোকে অ্যাভয়েড করতে হবে। রেগুলার এক্সারসাইজ, হেলদি লাইফস্টাইল করতে হবে। প্রতিদিন অন্তত 30 থেকে 35 মিনিট, সপ্তাহে অন্তত 5 দিন, টোটাল 150 মিনিট পার উইক আমাদের অ্যাট দ্য রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার হাঁটতে হবে। যে যেটাভাবে ভালো পারেন, রানিং, জগিং, সুইমিং, সাইক্লিং এগুলো করে আমাদের কোষের অ্যাক্টিভিটিকে, সেলুলার অ্যাক্টিভেশন করতে হবে। এই সেলুলার অ্যাক্টিভেশন করলে, ক্যালোরি এক্সপেন্ডিচার করলে, ওয়েটকে রিডাকশান করলে, লেস কার্বোহাইড্রেট ইনটেক করতে হবে, বেশি ফ্যাট প্রোটিন খেতে হবে, মাঝারি মানের ফ্যাট খেতে হবে এইভাবে, এবং শাকসবজি, ফলমূল এবং হোল গ্রেনস খেতে হবে। হোল গ্রেনস যদি খাই, শাকসবজির উপর যদি থাকি, ফলের উপর যদি থাকি, তাহলে কিন্তু আমরা অনেকটাই বাঁচতে পারবো। এবং হোল গ্রেনস তো খেলামই, আর লো ফ্যাট স্কিমড মিল্ক বা ডবল টোন মিল্ক যদি আমরা খাই, যদি আমাদের ডায়েরি প্রোডাক্ট খেতেই হয়, আর লিন মিট খেতে হবে, ফিশ খেতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য। এগুলো যদি আমরা নিয়মিত খেতে পারি, সুস্থ সবলভাবে বেশি দিন স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবো। কিন্তু স্ট্রোকে কতগুলো খাদ্য আছে এগুলোকে একদম অ্যাভয়েড করতে হবে। তেল, ঘি, চর্বি, মাখনের সঙ্গে রোজ 15 ml থেকে 20 ml এর বেশি তেল আমরা খাবো না। যাদের কোমরবিডিটিস আছে তারা তো 15 ml এর মধ্যেই খেতে হবে, তার মানে মাসে 450 ml 30 দিনে খাদ্য আমাদের তেল, এটা খেয়াল রাখতে হবে। ভিজিবল ফ্যাট আমরা মাংসেরও খাবো না, লিন মিট খাবো, চিকেন খাবো, যে চিকেনগুলো পোলট্রির নয় সেগুলো খাওয়াই বেটার, কারণ পোলট্রির চিকেনে অনেক ওষুধপত্র ব্যবহার করা হয়।
আর কতগুলো জিনিসকে আমরা অ্যাভয়েড করব, সেই জিনিসগুলো স্ট্রোকের ট্রিগারিং ফ্যাক্টর ব্রেন স্ট্রোকের, সেগুলো হচ্ছে বেকিং সোডা, এটা আমরা কিছুতেই খাবো না। বেকিং পাউডার আমরা নেব না। এমএসজি মনোসোডিয়াম গ্লুটামেট, এটাকেও আমরা অ্যাভয়েড করব। ডাইসোডিয়াম ফসফেট এবং সোডিয়াম অ্যালজিনেট। সোডিয়াম অ্যালজিনেট কিন্তু কিছু কিছু অ্যান্টাসিডে থাকে, সেই অ্যান্টাসিড আমরা বেশি করে খাবো না। আর যদি আমাদের স্ট্রোক হয়েই যায়, একটা গোল্ডেন পিরিয়ড বলে জিনিস আছে, মনে রাখবেন। স্ট্রোক হলে 3 ঘন্টার মধ্যে আমরা স্ট্রোক রেডি হসপিটাল বা কোনো মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্ট বা নিউরো মেডিসিন ডিপার্টমেন্টে আমরা গিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করব। 2 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে যেন আমাদের অন্তত 2 থেকে 3 ঘন্টার মধ্যে যেন আমাদের ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যায়। আমাদের এটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড। গোল্ডেন পিরিয়ডের মধ্যে আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের হসপিটালে স্ট্রোক রেডি হসপিটাল, যে কোনো হসপিটালে গেলে হবে না। আপনি এমন একটা অকেজো অকর্মণ্য অপদার্থ হসপিটালে চলে গেলেন, সেখানে গেলে রেফার করতে করতেই আধ ঘন্টা লিখবে কাগজ, ব্যাস গোল্ডেন পিরিয়ডটা শেষ, আপনি রাস্তায় মরে যাবেন। হ্যাঁ, এরকমও প্রচুর হসপিটাল আছে, হাজার হাজার হসপিটাল আছে, প্রাইভেট বলুন গভর্নমেন্ট বলুন, প্রচুর আছে, কিন্তু এগুলো কে আর দেখবে। যা হোক, স্ট্রোক রেডি হসপিটাল আমরা খুঁজবো, যেখানে গেলে স্ট্রোকের চিকিৎসা হবে, ব্রেন স্ট্রোকের চিকিৎসা হবে। হসপিটাল হোক, নার্সিংহোম হোক, যা হোক। টিপিএ বলে একটা ওষুধ আছে, দেখবেন ওষুধটা হচ্ছে টি ফর টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস। এই ইঞ্জেকশনটা আইভি ইন্ট্রাভেনাস ভেনের মধ্যে, শিরার মধ্যে দিয়ে দিতে হবে ওই 3 ঘন্টার মধ্যে গোল্ডেন পিরিয়ডে। তাহলে যদি, যেটা আমাদের কমনেস্ট স্ট্রোক, যেটা আমি বলছিলাম একটু আগে, 80% স্ট্রোক হচ্ছে কমনেস্ট। ইসচেমিক স্ট্রোক ব্লকেজ অফ ব্লাড ভেসেলের জন্য হয়, সেটা কিন্তু ক্লট রিবাস্টিং থেরাপি বলে, রিবুস্টিং থেরাপি। রিবাস্টিং করে ক্লটকে কিন্তু ক্লট লাইসিস করে দেবে। এই অ্যালটিপ্লেস নামে ওষুধটি পাওয়া যায়, অ্যাক্টিভেজ নামে ওষুধটি পাওয়া যায়। এই ইঞ্জেকশনটি যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ক্লট ডিসলিউশন থেরাপি, থ্রম্বোলাইসিস করে দেবে, এবং আমাদের ব্রেনে যে কটা নার্ভ ড্যামেজ হয়েছিল সেগুলো কিন্তু রিকভারি চান্স হয়ে যাবে, যদি আমরা সেই 3 ঘন্টা গোল্ডেন পিরিয়ডের মধ্যে চিকিৎসাটা এই থ্রম্বোলাইটিক ওষুধ দিয়ে শুরু করতে পারি। আর যদি এই হসপিটাল সেই হসপিটাল, অকেজো অপদার্থ হসপিটালগুলো, ছোটো ছোটো হসপিটালগুলো গিয়ে আপনারা ঘোরেন, তাহলে সময়টা নষ্ট হবে, পেশেন্টের আউটকাম খারাপ হবে, পেশেন্টের প্রগনোসিস খারাপ হবে, পেশেন্ট হয়তো সারা জীবন প্যারালিসিস হয়ে বিছানায় থাকবে, সমাজের বোঝা, পারিবারিক বোঝা, পারিবারিক ভিখারির দশায় নিয়ে চলে যাবে। সেই জন্য আমরা বলবো আপনাদের অ্যালার্ট করার জন্য, অন্তত এই স্ট্রোক ফ্রেন্ডলি হসপিটাল কিছু আছে, মেডিকেল কলেজগুলো বা আরও হায়ার সেন্টারগুলো আছে, এইখানেই নিতে হবে। এখন আপনি হেলথ সেন্টার টু স্টেট জেনারেলগুলো যদি ঘুরে মারেন, সেখানে ফিজিশিয়ান অনকল থাকে না অধিকাংশ স্টেট জেনারেলে, সেইগুলো আমাদের ইট উইল কিল ইউর টাইম, ভ্যালুয়েবল টাইম। এই গোল্ডেন পিরিয়ডটা নষ্ট হয়ে গেলে কিন্তু প্রগনোসিস খারাপ, এবং তাকে নিয়ে আমাদের সামাজিক একটা বোঝা, দায়িত্ব, সমস্ত কিছু শেষ করে দেবে। সেই জন্য আমি বলবো স্ট্রোক ফ্রেন্ডলি হসপিটাল, যে কোনো মেডিকেল কলেজ বা টার্সিয়ারি লেভেলের হসপিটাল যেগুলো আছে, সেগুলোতে স্ট্রোক পেশেন্ট নিয়ে যাবেন, তাহলে সময় বাঁচবে, এবং চিকিৎসা যথাসময়ে শুরু হলে স্ট্রোকের কিন্তু রিকভারি রেট খুবই ভালো। আর বলার মধ্যে ব্রেন স্ট্রোকের সম্বন্ধে দুটো একটা কথা বলবো, যে কতগুলো মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোকে আমরা চেষ্টা করব। স্ট্রেস আমরা নেব না, স্ট্রেসকে রিলিজ করতে হবে। জিরো স্ট্রেস কেউ আমরা পারবো না। জিরো স্ট্রেস হচ্ছে পাগলদের, রাস্তায় যারা ওয়ান্ডারিং লুনেটিক্স, যারা ঘুরে বেড়ায় পাগল ল্যাম্প হয়ে, তারা হচ্ছে জিরো স্ট্রেস পপুলেশন। জিরো স্ট্রেস হবে না, আমাদের স্ট্রেসের 100টাকে 50 আমরা করতে পারি, 50% স্ট্রেস, তাতেই কিন্তু আমরা সুস্থ সবলভাবে দীর্ঘদিন বাঁচব। এখন দেখুন কতগুলো জিনিস আছে যে আমরা বুঝবো কি করে। দেখবেন স্ট্রোকে যদি আমাদের হেমারেজ হয়, মাথার মধ্যে যদি হেমারেজ হয়, সাডেন সিভিয়ার হেডেক, থ্রবিং হেডেক, মাথার মধ্যে দপ দপ করে মারছে, এমন তো ঘাটটা দেখবেন, এই থুতনিটা আপনি বুকে ঠেকাতে পারছেন না, স্টিফ হয়ে গেছে, মানে মাথার মধ্যে সাবঅ্যারাকনয়েড হেমারেজ বা হেমারেজ হয়েছে। তাহলে আমরা কি করব? নশিয়া, ভমিটিং, ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে, তার জন্য সমস্ত স্ফিংটার আমাদের লুজ হয়ে গেছে বডির, নশিয়া হবে, বমি বমি ভাব, বমি হবে, বমি করে দেবে। ধরুন দুপুর 1টার সময় খেয়েছেন, সন্ধ্যা 7টার সময়। আর একটা কথা বলে রাখি, স্ট্রোক কিন্তু বেশিরভাগটাই হয় দেখবেন সকাল 6টা থেকে সকাল 9টা, এই টাইমিংটা। এই আমাদের ব্রেন স্ট্রোক এবং অ্যাপেন্ডিসাইটিস দুটো রোগের সঙ্গে কিন্তু সকালের একটা সম্পর্ক আছে, সেই জন্য আমরা খেয়াল রাখবো এটা। আর যদি দেখেন সাডেন ট্রান্সিয়েন্ট ইসচেমিক অ্যাটাক হয়েছে, 3 নম্বর স্ট্রোক যেটা বললাম, মাইনার স্ট্রোক বা ওয়ার্নিং স্ট্রোক, সেটা হলে দেখবেন 1.5-2 সেকেন্ড
আপনি কোনো কিছু হদিশ পেলেন না, গলা বা মাথার ভেসেলে একটা থ্রোম্বাস গিয়ে এম্বোলাস গিয়ে এয়ার এম্বোলাস আটকে গেল, সেটা আবার অটোমেটিক্যালি ডিসলজ হয়ে গেল। কিন্তু এটা আপনাকে ওয়ার্নিং দিল যে আপনি যদি এখনও অ্যালার্ট না হন 3 মাসের মধ্যে মেজর স্ট্রোক আসছে। সৌরভ গাঙ্গুলিরও শুনবেন যে হার্টের স্ট্রোক হয়েছিল, ওরও কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিল। দেখছিলাম সেদিন একটা ড্রেসিং রুমে, ওর বুকে ব্যথা পিঠে ব্যথা রাত্রে হয়েছিল, কিন্তু পরদিন সকালে সেটা চলে যায়, তার জন্য ও আর ফলো আপ করেনি। একটা রোগ কিন্তু আপনাকে ওয়ার্নিং দেবে, যে কোনো জিনিস আপনাকে ওয়ার্নিং সিগন্যাল দেবে, সেইটাকে ক্যাচ আপ করতে হবে। সেটাকে যদি নেগলেক্ট করেন তার মূল্য কিন্তু বহুগুণ দিতে হবে। এই কথাই বলবো। আর কতগুলো ফ্যাক্টর যেগুলো মডিফাই আমরা করতে পারি, সেইগুলো আমরা করলে কিন্তু স্ট্রোকের হাত থেকে আমরা বাঁচতে পারবো। তার প্রথম কারণ হচ্ছে মানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা স্ট্রেস নেব না, রিয়েলিটিকে মেনে নেব, ডিপ্রেশনে ভুগবো না, অ্যাংজাইটি টেনশন হলে মেডিটেশন করব, ধ্যান করব, ধ্যান করে আমরা কমাবো। নুন, কতগুলো হ্যাবিট চেঞ্জ করতে হবে, নুন তেল চিনি মনে রাখবেন, এগুলোকে আমরা অ্যাভয়েড করব। আর যতদূর পারবো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তার মধ্যে যেগুলো কাঁচা খাওয়া যায়, মনে রাখবেন একটা ভালো সুন্দর জিনিস আছে কাঁচা খাওয়া। কাঁচা যদি কামড়ে খান, সেদ্ধ খান, সেকা খান, ভাপা খান, প্রতিটা জিনিসের কিন্তু ফুড ভ্যালু 100 গুণ বেড়ে যায়। 100 পাবেন। আর যেই রান্না করবেন 75 চলে গেল, থাকলো 25। যেই সিদ্ধ বা মোমো টাইপের এরকম বয়েলড করে খাবেন, থাকলো 50 কিন্তু নষ্ট হয়ে গেল। কাঁচা খাওয়ার আমরা চেষ্টা করব, সে ক্যাপসিকাম থেকে শুরু করে, শসা থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে, বিট থেকে শুরু করে, গাজর থেকে শুরু করে, আদা পেঁয়াজ রসুন থেকে শুরু করে, এগুলো যদি আমরা খেতে পারি, আর ফল তো কাঁচাই খেতে হয়, এগুলো যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমরা নাইট্রাস অক্সাইড বলে একটা সুন্দর জিনিস আছে, যেটা একটা কেমিক্যাল, নাইট্রাস অক্সাইড একটা গ্যাস, সেই গ্যাসটা যদি ম্যাসিভ ডোজে আমরা তৈরি করতে পারি, আমাদের শরীরে কিন্তু কতগুলো স্টেপনি আছে। দেখবেন যাদের 4 চাকা গাড়ি চড়েন বা আছে বা দেখেছেন, একটা করে চাকা দেখবেন রিজার্ভ আছে, রাস্তায় ফেটে গেলে সেটাকে আপনি করে ফেলবেন, রিপ্লেস করবেন। সেই স্টেপনি ভেসেল কিন্তু আমাদের হার্টেও আছে, মাথাও আছে, হাজার হাজার আছে, আছে। সেই স্টেপনি ভেসেল কিন্তু খুলে দেয় হচ্ছে এই ফল মূল শাক সবজি। এই জন্যই কাঁচা খেতে বলছি, যাতে 100 পাওয়া যায়, নাইট্রাস অক্সাইড রিলিজ হবে। সেই নাইট্রাস অক্সাইড কী করবে, এই স্টেপনি ভেসেলগুলোকে, কোলাটারাল ভেসেলগুলোকে, আপনারা অনেকেই শুনেছেন, সবাই প্রায় শুনেছেন বাইপাস সার্জারি। বাইপাস মানে কি, আমার আর্টারির এখানটা আটকেছে, আমি এখান থেকে এখানে একটা বাইপাস রুট করে দিলাম। এখান থেকে ধরুন আমি যেখানে আছি এই মুহূর্তে বরানগর থেকে বিটি রোড যেতে একটা সোজা রাস্তা, একটা না দক্ষিণেশ্বর দিয়েই বলি সুবিধা হবে আপনাদের, একটা বিটি রোড থেকে দক্ষিণেশ্বর যাওয়া যায়, একটা গোপাললাল ঠাকুর রোড থেকে যাওয়া যায়, একটা বেলঘরিয়া থেকে যাওয়া যায়, ক্যালকাটা 56, ক্যালকাটা 90, ক্যালকাটা 36, 3টে রুটে কিন্তু আমি দক্ষিণেশ্বর রিচ করতে পারবো। কিন্তু কে করাবে সেটা, একটা রাস্তা ধরুন ব্লক, সেই গাইডেন্সটা দেবে ওই স্টেপনি ভেসেল। এই যে ফল, কাঁচা ফল যেগুলো আমরা কামড়ে খাবো, সিদ্ধ খাবো, সেকা খাবো, ভাপা খাবো, কাঁচা কামড়ে সেকা, সেদ্ধ, ভাপা বা ফুটানো, এগুলো খেলে কিন্তু আমাদের এই নাইট্রাস অক্সাইড গ্যাসটা ব্লাড ভেসেলকে ডাইলেট করে দেবে, আমাদের স্ট্রোক হবে না। সেই জন্য সিম্পল মেজার্স। আর যেগুলো আমরা দেখবেন পেয়ারা, শসা, কামরাঙা, তেঁতুল বেশি করে নুন দিয়ে খাই, সল্ট রেস্ট্রিকশন করে দিন। 1 চামচ সল্টের 3/4 আমরা রেগুলার খেলে স্ট্রোক হবে না, হাইপার টেনশন হবে না। স্ট্রোকের প্রিকাশার হচ্ছে হাইপার টেনশন নিয়ে যাবে স্ট্রোকের দিকে। অতএব হাইপার টেনশনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু স্ট্রোক হবে না। আর ওভারওয়েট ওসব সব জানা আছে, ওই 110 কিলো ইনজামুল হকও কিন্তু পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। কিন্তু আপনাকে অ্যাক্টিভিটিতে থাকতে হবে, এবং কার যে কী রোগ প্রতিরোধ ক্ষমতা, কার যে কী ইমিউনিটি আমরা কিন্তু জানি না। তার প্রধান উদাহরণ কিন্তু সৌরভ গাঙ্গুলি। ওদের ফ্যামিলি সারা জীবন ধরে ওই 2 ভাই ব্যায়াম, এক্সারসাইজ মানে ফিজিক্যাল ট্রেনিং নিয়েছে, তাতেও কিন্তু ট্রিপল ভেসেল ব্লক, একটা ভেসেল না 3খানা ভেসেল ব্লক হচ্ছে। তার মানে ওরকম ফিগার থাকা সত্ত্বেও, ওরকম অ্যাক্টিভ থাকা সত্ত্বেও, মাত্র 48 বছর বয়স, অত 45-এর আগে স্ট্রোকই হয় না অফিসিয়ালি, মানে নর্মাল হয়তো হয় না। এখন কোভিড হলে হতে পারে, তাও রেয়ার কেস, তাদের লাইফস্টাইলে গণ্ডগোল নিশ্চয়ই আছে। সেই জন্য বলছি যে ওই আপনার চেহারা যেমনই হোক,
যদি হাঁটতে পারেন, যদি চলতে পারেন, সবসময় যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আপনার যা আউটকাম হবে, একটা রোগা পাটকা না খেয়ে থাকা লোক 40 কিলো, 45 কিলো, 50 কিলো ওয়েটের, সেও কিন্তু একই আউটপুট হবে, বা সে আরও আগে মরে যাবে আপনার থেকে। এটা আমরা কিন্তু দেখেছি। আর এই সমস্ত বিষয় সিদ্ধান্ত নেওয়ার মতো ডাক্তার কিন্তু পৃথিবীতে নেই। অনেকে অনেক কথা দেখবেন এনথুসিয়াস্টিক কথাবার্তা বলছে, যে দেবী শেঠির মতো লোকও বলছে সৌরভকে, তুমি আবার দৌড়াতে পারবে, তুমি আবার ম্যারাথন করতে পারবে। ট্রিপল ভেসেল, 3টে ভেসেল, যে 3টে ভেসেল হার্টকে সাপ্লাই দেয়, 3টেই যদি আমার ব্লক থাকে, স্টেন বসিয়ে আমি আবার ম্যারাথন দৌড়ে যেতে পারবো? ওনাকে সাহস যোগাবার জন্য, ওনাকে কনফিডেন্স গেইন করার জন্য দেবী শেঠি এই কথাটি বলেছে। এখন এটা আমরা কখনো না বলবো না, আমরা বেড রিডেন পেশেন্টকেও বলবো তুমি অলিম্পিক জিততে পারবে, এরকম ব্যাপারটা আর কি। কনফিডেন্স আমরা দেবো। তা যা হোক, স্ট্রোক যদি আপনি হেলদি লাইফস্টাইল, হেলদি অ্যান্ড গুড লাইফস্টাইল মেনটেন করেন, যদি অ্যাক্টিভিটিতে থাকেন, যদি সমস্ত রকম কাজকর্ম করতে পারেন, তাহলে আপনাদের কোনো রকম স্ট্রোকের চান্সই হবে না, যদি এই লাইফস্টাইলগুলো মেনে চলেন। আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, ডক্টর অলোক মৌলিক হেল্প ডেস্ক, এটা আপনারা দেখে নিতে পারেন। দেখলে প্রচুর হেলথ রিলেটেড ভিডিওস পাবেন, যাতে 100% মানে ট্রুথ জিনিস, আপনারা সত্যি জিনিস জানতে পারবেন। অতএব এই বলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।